নেই। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি ভাই। জি, জি, জি। আমরা আজকে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলব প্রিয় দর্শক। বিশেষ করে আমরা বাংলাদেশে থাকার চেষ্টা করব। বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে চাই এবং যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন এখন, আপনারা লাইভটি একটু যদি শেয়ার করে দেন এবং আগামীতে যারা দেখবেন এই অনুষ্ঠানটি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের পক্ষ থেকে। প্রথমে আমি কিছু বিষয় উল্লেখ করতে চাই। অভিযান শুরুর ৬ ঘন্টা পর আইভীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আব্দুল হামিদ দেশ ছাড়ার বিষয়ে মুখ খুলল সরকার। সরকার একটা বিবৃতি দিয়েছে। শাহবাগে খালেদা জিয়ার জন্য অপেক্ষা করছে সারা বাংলাদেশ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধ, যানজট তৈরি হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার। সরকার একটা বিবৃতিতে বলেছে, শাহবাগে ফ্যাসিবাদের জন্ম হয়েছিল, সেখানেই চূড়ান্ত পতন ঘটবে। এটি বলছেন হাসনাত আব্দুল্লাহ। ভারত পাকিস্তান যুদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে আমাদের ঢাকা মার্চ টু ঢাকা হুঁশিয়ারি উচ্চারণ করলেন নাহিদ ইসলাম। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই। এছাড়া আরো অন্যান্য প্রসঙ্গ, ভারত পাকিস্তান যুদ্ধ চলছে সেটি আমরা জানি, কিন্তু আমরা সেদিকে না যেয়ে বাংলাদেশে এখন অনেক সমস্যা তৈরি হয়েছে নতুন করে। এখন যে বিষয়টি আপনার সাথে বলতে চাই সেটি হচ্ছে মহামান্য সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি যখন থাইল্যান্ডে গেলেন এবং তারপর থেকে আমরা রাজনীতিতে বাংলাদেশের রাজনৈতিক অবস্থায় একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। সেই পরিবর্তনটা হলো পরেই আইভীকে গ্রেফতার করা হয়েছে। রাষ্ট্রপতি বিদেশে কিভাবে গেলেন সেটা নিয়ে অনেক কথা হচ্ছে। আমার কথা হচ্ছে, আপনার কাছে প্রশ্ন, আইভীর অপরাধটা কি? এক, তাকে গ্রেফতার করতে হয়েছে কেন ৯ মাস পরে? আরেকটি হচ্ছে, সাবেক রাষ্ট্রপতি বিদেশে যাওয়ার ব্যাপারে আদালতের কোনো নিষেধাজ্ঞা বা আইন শৃঙ্খলা বাহিনীর কোনো নিষেধাজ্ঞা ছিল কিনা? জি, প্লিজ। আমি আসলে একটা করে বলি। আমি জি, রাষ্ট্রপতির ব্যাপারটা আগে বলি, তবে ঘটনাটা তো আগে ঘটছে। ওই জি, ঘটনাটা আগে বলি। এটা হলো বুধবার রাতে এই ঘটনাটা ঘটেছে। বুধবার দিবাগত রাতে উনি বিদেশ যাচ্ছিলেন, থাইল্যান্ড যাচ্ছিলেন এবং উনি নির্বিঘ্নে যথারীতি যেভাবে যায় ৮-১০ জন মানুষ, উনিও সেভাবেই গিয়েছেন। জি, উনি একজন মানে বাংলাদেশের আইন অনুযায়ী একজন ভিআইপি। উনি ভিআইপি ট্রিটমেন্ট পেয়েছেন। বাংলাদেশে জি, থেকে যখন কেউ বিদেশে যেতে চায়, তখন জি, সেক্ষেত্রে অনেককে বাধা দেওয়া হয়। কিছু বাধা দেওয়া হয় আইনানুগভাবে, কিছু বাধা দেওয়া হয় অতটা আইনানুগভাবে নয়। অতটা জি, আইনানুগভাবে নয় মানে বলছি এই করতে, যদি আদালত অথবা সরকার কর্তৃক কারো বিদেশ গমনের ব্যাপারে নিষেধাজ্ঞা না থাকে, তাকে জি, আপনি আইন অনুযায়ী বাধা দিতে পারেন না। জি, কিন্তু তারপরেও অনেককে কিন্তু যেতে দেওয়া হয় না। সন্দেহভাজন হিসেবে আটকে রাখা হয় অথবা ২-১টা ফ্লাইট মিস হয়, পরবর্তী কোনো ফ্লাইটে যেতে দেওয়া হয়। এই ধরনের নানা ধরনের ভোগান্তির সম্মুখীন আমাদের দেশে অনেকে হয়। এগুলো আমরা শুনেছি এবং দেখছিও বটে। জি, এখন উনার ক্ষেত্রে কোন ধরনের মানে আপনার নিষেধাজ্ঞা না থাকে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে, দেশ ত্যাগের ক্ষেত্রে, তাহলে উনাকে আপনি আটকাবেন কোন আইনে? উনার সেই ধরনের কোন নিষেধাজ্ঞা উনার উপর ছিল না। আচ্ছা, উনি দেশ জি, ছেড়ে পালিয়েছেন, শহরে একটা ন্যারেটিভ চালু করা হচ্ছে। উনি গিয়েছেন হলো থাইল্যান্ডে এবং আমি জি, যতটুকু জানি গত উনি তো বয়স হয়েছে ভাই, অনেক বয়স হয়েছে উনার। এই সময় তো নানা ধরনের অসুস্থতা থাকতে পারে। উনি অসুস্থ ছিলেন, উনি হাসপাতালেও ছিলেন গত কয়েকদিন এবং তারপর উনি চিকিৎসার জন্যই গিয়েছেন বলে বিভিন্ন পক্ষ থেকে বলা হচ্ছে। দেশ ছেড়ে পালাতে হলে লোকে ব্যাংকক পালায় না, আমেরিকা পালায়, কানাডা পালায়। কেন না সব পরিবারে বলা হচ্ছে আমি যাই না। জুলাই আন্দোলন যখন হয় তখন উনি জি, প্রেসিডেন্ট ছিলেন না। জি, তখন উনি একজন অবসরপ্রাপ্ত সিনিয়র সিটিজেন দেশের, তাই না? এবং তারপর গত ৯ মাস উনি ঢাকা শহরে ছিলেন। উনি জি, লুকিয়েছিলেন? ছিলেন না। যদি উনার বিরুদ্ধে জি, মামলা থেকে থাকে, সেই মামলার জন্য জি, তদন্ত উনার এখানে নিশ্চয়ই যাওয়ার কথা ছিল পুলিশের। ওনাকে তো না পাওয়া যাওয়ার কোনো কারণ নাই। এমন তো কখনো শুনিনি যে ওনাকে ধরতে যেয়ে অ্যারেস্ট করতে পারে নাই, পুলিশ ফিরে এসেছে। এমন কথাও তো আমরা কখনো শুনিনি। তার মানে উনি ঢাকাতেই বহাল তবিয়তে ছিলেন অথবা দেশেই বহাল তবিয়তে ছিলেন, প্রকাশ্যেই ছিলেন। উনি অবসর জীবনযাপন যেভাবে করে একজন সাবেক প্রেসিডেন্ট সেভাবে ছিলেন। এবং তারও চেয়ে বড় কথা, সাবেক প্রেসিডেন্টরা তো এক ধরনের পুলিশি প্রহরা পায়। আমি জি, জি। যতদূর জানি তার সেই পুলিশি প্রহরাও উইথড্র করা হয় নাই। তাহলে উনি তো কোনো ও, লুকায়িত ব্যক্তি ছিলেন না। তখন আপনি ধরলেন না কেন? যদি ধরা প্রয়োজন হতো। আসলে উনার যাওয়াটাকে ইস্যু করে এক ধরনের নাটক তৈরি করা হচ্ছে। এই সময়ে একটা নাটকের দরকার ছিল। সেই নাটকটা তৈরি করা হচ্ছে। নাটকটা কি আমি একটু পরে আবার বলি আপনাকে। একই কথা আমি বলব আইনুর রহমানের ক্ষেত্রে। আইনুর রহমানও নারায়ণগঞ্জে ছিলেন। আইনুর রহমান পালিয়ে যাননি। কেউ বলতে পারবে না যে আইনুর রহমান পালিয়ে গিয়েছেন। আইনুর রহমান ওপেন থাকতেন। উনার নিজের বাড়িতেই উনি ছিলেন এবং উনার নিজের বাড়ি থেকে উনাকে গ্রেফতার করা হয়েছে। রাত্র 11:30 দিকে যাওয়া হয়েছে। উনি বলেছেন যে রাতের বেলা আমি যাব না। দিনের আলোতে যাব। এবং পুলিশ ওনার কথা মতো দিনের আলো বের ওঠা পর্যন্ত অপেক্ষা করেছেন। এই সময় আশেপাশের মসজিদ থেকে মাইকিং করা হয়েছে যে আইনুর রহমানকে ধরার জন্য পুলিশ এসেছে এবং আইনুর রহমানের বাসার সামনে অনেক লোক এসে জড়ো হয়েছেন। পুরো রাস্তা জ্যাম হয়ে গেছিল মানুষের উপস্থিতিতে। বলা বাহুল্য আইনুর রহমান একজন জনপ্রিয় ব্যক্তিত্ব। নারায়ণগঞ্জে ওনার জনপ্রিয়তা নিয়ে কোনো প্রশ্ন নাই। কারণ আওয়ামী লীগের প্রবল প্রতাপের মানে আপনার শাসনের সময়েও আওয়ামী লীগ প্রার্থীদেরকে পরাজিত করে উনি কিন্তু একাধিকবার নারায়ণগঞ্জের মেয়র হয়েছেন।
এবং ওনাকে আপনি সুরেজের দোষক বলবেন কি হিসাবে? উনি তো নৌকা মার্কাকে হারিয়েছেন। নৌকা মার্কা প্রার্থীরা ওনার বিরুদ্ধে দাঁড়িয়েছে, সরকারকে যখন উনি হারিয়েছেন তাদেরকে নৌকা মার্কার যে প্রতীক এবং যারা নৌকা মার্কার ওই লোকটাকে নমিনেশন দিয়েছে তার সম্মান বৃদ্ধি হয়েছে? হয়নি তো। নৌকা মার্কার প্রার্থী তো আইবুর রহমানের কাছে পরিচিত হয়েছে, তো তাকে তো আপনি সুরেজের দোষর কিভাবে বলবেন? এখন যে মামলাগুলি হয়েছে, এই মামলাগুলি কি মামলা ভাই? কি মামলা? আপনারা হত্যা চেষ্টা মামলা। মামলা করেন, এইগুলি যে হয়রানিমূলক মামলা, এটা তো ভাই কানার ভাই অন্ধও বলবে। এই দেশে যারা বাস করে এই ধরনের মামলা কিন্তু আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ করতো বিএনপির বিরুদ্ধে, আওয়ামী লীগ করতো জামাতের বিরুদ্ধে। কোথাও একটু আগুন লাগলে আওয়ামী লীগ বলতো এটা জামাত বিএনপির আগুন সন্ত্রাস। সেই ধরনের মামলা হতো। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে আপনার সিটি কর্পোরেশনে গাড়ি ভাঙার মামলা বন্ধ হয়েছিল, এই বুড়া মানুষটার আগে ওই গাড়িতে আগুন হচ্ছে ময়লার গাড়িতে। এই সমস্ত হাস্যকর মামলা তো হয়েছে, সেগুলো নিয়ে আমরা হাসাহাসি করেছি, সারা দুনিয়া হাসাহাসি করেছে। এখন এগুলো নিয়ে মানুষ হাসাহাসি করবে না? যারা সারা দুনিয়ার যারা নাকি মানবাধিকার কর্মী যারা আছেন তাদের সেন্সিবল যে ব্রেনটা আছে ওটা কি জং ধরছে? এখন জং ধরে নাই ভাই। আওয়ামী লীগ আমলে যাদের কথা শুনে যারা উল্লসিত হতেন এখন তাদের কথা শুনে তারা বিরক্ত হবে। আইবি রহমান এই জুলাই আগস্ট আন্দোলনে একটা হত্যাকাণ্ডের সঙ্গে ওনার যোগ সাজস ছিল, এটা কেউ বিশ্বাস করবে? আমি বিশ্বাস করি না। তো এই মামলা তো ওনারা করেছেন। আব্দুল হামিদ সাহেব উনি সরকারের কেউ না ভাই, উনি সরকারের কেউ ছিলেন না গত 2টা বছর, মানে এই 2 বছর। ওনার রিটায়ারমেন্টের পরে উনি তো বাসায় বসে আছেন চুপচাপ। তো উনি এসে এখানে হেল্প, হ্যাঁ উনি যখন প্রেসিডেন্ট ছিলেন তখনও আপনি ওনাকে দায়ী করতে পারবেন না, পারবেন না এই কারণে প্রেসিডেন্ট কিন্তু সংবিধান অনুযায়ী তার কোনো কাজই নাই। সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের কোনো পরামর্শ দেওয়ার ক্ষমতাই নাই কাউকে। পরামর্শ দিবেন, কিন্তু ওটাও তো হয় না। তাহলে তারপরে কি উনি প্রেসিডেন্টও নাই? এই সময় উনি নাকি পরামর্শ দিয়েছেন তো কিশোরগঞ্জে কোন কাকে খুন করার জন্য, এবং অনেকে ছিলেন সেখানে। শেখ হাসিনা ছিলেন, জয় ছিলেন, শেখ রেহানা ছিলেন, ওবায়দুল কাদের ছিলেন, এদের সঙ্গে কুড়া দিয়া হামিদ সাহেব ছিলেন। ভাই এগুলো বুঝলেন কর্মকাণ্ডের মাধ্যমে করছেন। দেখেন হাস্যকরটা কোথায়? রাষ্ট্র কখন নিজেকে মানে যুক্তিগ্রাহ্য মানুষের কাছে কৌতুকের বস্তুতে পরিণত করে সেটা আমি আপনাকে বলি। এই ঘটনার প্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলেন? উনি হুঙ্কার দিয়ে উঠলেন দায়ী ব্যক্তিদের গ্রেফতার করা হবে। ভাই দায়টা কি? আগে প্রশ্ন দায়টা কি? ওনাকে যেতে দেওয়াটা কি অন্যায় হয়েছে? যদি বলেন অন্যায় হয়েছে, আমার প্রশ্ন তখন হবে মাই ফলোইং কোশ্চেন, সেটা হলো গিয়ে অন্যায়টা কি? ওনাকে যেতে দেওয়াটা কোনো বেআইনি কাজ হয়েছে? কিভাবে বেআইনি কাজ হয়েছে? এটা তো অন্যায় দেখি না আমি। এখন আপনি বললেন 3 জনকে আপনি সঙ্গে সঙ্গে সাসপেন্ড করে ফেলেন, 3 জন কাকে? কিশোরগঞ্জের এসপি কে, এখানে ইমিগ্রেশনের এএসপি কে। আচ্ছা আপনি আমাকে একটা কথা বলেন ভাই, আমরা তো বহুবার বিদেশ থেকে যাই মাঝে মাঝে ইমিগ্রেশন দিয়ে পান, আপনিও পারেন। পাসপোর্টটা নিয়েই কিন্তু ওরা ওখানে পুট করে কম্পিউটার দিয়ে দেন নাম্বার টাম্বার গুলো। তারপর যাকে চেনে তার ব্যাপারে জানার জন্য তারা কিন্তু ফোন করে। এখন আব্দুল হামিদ সাহেব একজন রাষ্ট্রপতি ছিলেন, ওনাকে তো না চেনার কোনো কারণ নাই। ওনার ব্যাপারে কি মনে করেন ইমিগ্রেশন কাউকে ফোন করে নাই? কেউ কি সম্ভব ভাই করছে? উনি যাচ্ছেন, এটা এই সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কেউ জানেন না, কিন্তু ইমিগ্রেশনের একজন এসআই জানে, এটা হইতে পারে না ভাই। এটা বাংলাদেশের প্রেক্ষিতে এটা অসম্ভব একটা ব্যাপার, জানে সবাই জানে। যখন হাউটাও শুরু হয়ে গেছে তখন তারা এই মানে বলির পাঠা হিসেবে এই 2-3 তারিখ ধরে নিয়ে আসছে। এখন তাদেরকে প্রত্যাহার করা হয়েছে, এই বলির পাঠা যারা, তারা কিন্তু বলতেও পারবে না যে আমি অমুক স্যারের অর্ডারে ছেড়ে দিচ্ছি, সে কিন্তু বলতে পারবে না, বললে চাকরি থাকবে না, বললে ওর চাকরি থাকবে না। ভাই সিম্পল। তো আমার কথা হলো কি ভাই, এইগুলি তো কোনো কথা না, এগুলিতে কোনো কিছু, এগুলি এই সমস্ত ঘটনা প্রমাণ হয় না যে বাংলাদেশে অসাধারণ আইনের শাসন চলছে, এটা প্রমাণ হয় না ভাই। চাচা মাসুদ ভাই, এই যে রাষ্ট্রপতির কথা যেহেতু বললেন, আমাদের এখন দেশে বাংলাদেশে এখন কোন রাষ্ট্রপতি আছেন? জাস্ট একটু সংক্ষেপে যদি বলেন, থাকলে উনি কোথায়? জি, কোন কার্যক্রমে কি আমরা তাকে দেখতে পাই? সংক্ষেপে একটু বলবেন। দেখেন এটা হলো আরেকটা ট্র্যাজেডি। বাংলাদেশে এখনো কিন্তু সাংবিধানিক ভাবে একজন রাষ্ট্রপতি আছেন, মিস্টার শাহাবুদ্দিন আহমেদ। উনি বঙ্গভবনে থাকেন, উনি আগেও ছিলেন। এই সরকারকে বেসিক্যালি বলা যায় এটা আধা খেসা, মানে শঙ্কর প্রজাতি সরকারকে বলি। এই কারণে বলি, এই সরকার তারা কিন্তু এই রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন, সংবিধান অনুযায়ী এই রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন। তার মানে ওনারা এই রাষ্ট্রপতিকে মানেন তো লজিকগুলি দেখেন, তারা কিন্তু রাষ্ট্রপতিকে মানেন। আচ্ছা বলেন, আপনি বলেন উপদেষ্টা মানেটা কি? উপদেষ্টা কার উপদেষ্টা বলেন তো? রাষ্ট্রপতি। ওনারা কার উপদেষ্টা? ওনারা কিন্তু রাষ্ট্রপতির উপদেষ্টা। অর্থ হচ্ছে দেশটা চালাচ্ছেন বেসিক্যালি রাষ্ট্রপতি, তাকে উপদেশ দেওয়ার জন্য
কয়েকজন উপদেষ্টাকে নিয়োগ রাষ্ট্রপতি করে। আপনি ওই উপদেষ্টার যেদিন শপথ হয় ওই দিন ওইখানে যিনি সেক্রেটারি উপস্থাপন করেছিলেন পুরো অনুষ্ঠানটা, উনি কিন্তু বলেছিলেন যে মহামান্য রাষ্ট্রপতি এদেরকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দান করেছেন। জি 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 নিয়োগটা কে দিয়েছে? রাষ্ট্রপতি রাষ্ট্রপতি। দিয়েছে। এদেরকে নিয়োগ দান করেছে। এখন নিয়োগকর্তাকে ওনারা মানেন না। ভাই এটা আপনি কি বলবেন? একটা জি এদেশের রাষ্ট্রপতির কোনো কাজ নাই। আমরা মানে আমাদের জি সংবিধানে রাষ্ট্রপতি খুব একটা কাজকর্ম দেয় নাই। তারপরেও কিছু কনভেনশন তো আছে। সেই জি জি কনভেনশন গুলোর মধ্যে একটা কনভেনশন হলো আমরা দেখতাম আগে যে প্রাইম মিনিস্টার যখন বিদেশ থেকে ফিরতেন, ফেরার পর উনি রাষ্ট্রপতির সঙ্গে একটু দেখা করতেন, জানাতেন। রাষ্ট্রপতি তো প্রায় দেশের সর্বোচ্চ ব্যক্তি, জানাতেন। আমাদের এই কনভেনশনের এটা তো একটা ভদ্রতাও বটে, এটা তো একটা জি ভদ্রতা জি বটে। তো জি আমাদের জি এই প্রধান উপদেষ্টা এ পর্যন্ত তো অনেক দেশে হুটহাট এমনি এমনি যান। ওই যে আমরা ছোটবেলায় শুনতাম না হরলিক্স, কেউ কেউ নাকি এমনি এমনি খায়। তো জি আমাদের প্রধান উপদেষ্টা এমনি এমনি বিদেশ যায়, কোনো কারণ ছাড়াও জি যায়। ছোটখাটো সেমিনারে চলে যায়, একটা রাষ্ট্রের সরকার প্রধান উনি সেমিনারে যায়, হাজিরা বক্তৃতা শুরু করে। তো যা উনি করেন, তো ওইগুলি শেষ করে উনি কি এ যাবৎকালে কখনো এই রাষ্ট্রপতির সঙ্গে একটা সৌজন্য সাক্ষাৎ করেছেন? জি না যদি না করেন তার মানে কি? তার মানে উনি কনভেনশনটাকে মানেন না। এই কনভেনশন মানলে কি লস হতো না, প্রমাণ হতে হতো যে লোকটা ভদ্রলোক।